জেন আর তুন একসাথে গাড়িতে বাসায় ফিরছিল। তারা দুজন মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। জেন না বুঝেই মেয়েটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ওই মেয়েটা গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। জেন দ্রুত বাইরে গিয়ে মেয়েটার সাহায্য করতে চায়, কিন্তু এ ঘটনায় তুন প্রচন্ড ভয় পেয়ে যায়, যার কারণে সে জেনকে গাড়ি থেকে নামতে দিতে চায় না। সে মনে করে জেন গাড়ি থেকে নামলে হয়তো বড় কোনো ধরনের বিপদে জড়িয়ে পড়তে পারে। আর তারা দুজন ওই মেয়েকে ওইভাবে রাস্তায় রেখে চলে যায়। তারপর তারা দুজন অ্যাক্সিডেন্টকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ছিল, কোনো হসপিটালে দুর্ঘটনার কোনো রিপোর্ট করা হয়নি, এমনকি কোনো পুলিশ স্টেশনের মিসিং কমপ্লেইন করা হয়নি। কিছুদিন পর তুন একটা ফাংশনে ক্যামেরায় কিছু ছবি ক্লিক করে। যখন সে ওই ছবিগুলোকে দেখে তখন দেখতে পায় ওই ছবিগুলো অদ্ভুতভাবে হোয়াইট কালারের শ্যাডো দেখা যায়। সেই সাথে ওই ছবিতে একটা মেয়ের ফেস দেখা যায়। এই বিষয়টা কনফার্ম করার জন্য তুন ছবিগুলোর নেগেটিভ বের করে। একজন সিনিয়র ফটোগ্রাফারও এই ছবিগুলো দেখে। সে খুব ভালোভাবে চেক করে বুঝতে পারে প্রত্যেকটা ছবিতেই ওই হোয়াইট কালারের শ্যাডো আর একটা মেয়ের ফেস স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ঘটনা নিয়ে জেন আর তুন দুজনেই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এটা কোনো নর্মাল বিষয় ছিল না। তারপর একদিন জেন যখন ঘরে একা ছিল, হঠাৎ করে সে অনুভব করে ঘরের ভিতরে কেউ একজন আছে। জেন পিকচার ডেভেলপ করা রুমে একটা মেয়েকে দেখতে পায়, যে ধীরে ধীরে বেসিনের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। ওই মেয়েটাকে দেখে জেন অনেক ভয় পেয়ে যায়। তখন সেখানে তুন চলে আসে। তুনও সেখানে জেন রূপে একটা মেয়েকে দেখতে পায়, যে মূলত জেন ছিল না, অন্য একটা মেয়ের ভয়ঙ্কর আত্মা ছিল। এরপর জেন যখন এই ছবিগুলো আরো ভালোভাবে দেখে, তখন সে বুঝতে পারে ওই দিন রাতে তারা যে মেয়েটার অ্যাক্সিডেন্ট করেছিল, সেই মেয়েটার আত্মার ছবি সব ছবিগুলোতে রয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তুনের ওজন অনেক বেড়ে যায়। তার একার ওজন ডাবল হয়ে যায়। তাছাড়া তার ঘাড়ে অসহ্য যন্ত্রণা হতে থাকে, কিন্তু সে হঠাৎ করে এই ব্যথা হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। এসব কথা ভেবে তুন ডিপ্রেশনে চলে যায়। অলৌকিক শক্তি সম্পর্কে জানার জন্য সে একটা বইয়ের দোকানে যায়, যেখানে এই ধরনের সুপার পাওয়ার বইগুলো বিক্রি করা হয়। তবে এই ম্যাগাজিনগুলোতে যে ধরনের ছবি ছাপানো হয়, মূলত সেগুলো অনেক সময় ফেক হয়ে থাকে। এইসব ছবি দেওয়া থাকলে কাস্টমাররা এই বইগুলো কেনার জন্য অনেক বেশি আগ্রহ দেখায়। সেইখানে এই ম্যাগাজিনের লেখক তাদেরকে একটা অ্যালবাম দেখায় এবং বলে যে এই অ্যালবামে যতগুলো ছবি আছে প্রত্যেকটাই রিয়েল। এই রাইটারের মতে পৃথিবীতে সুপার পাওয়ার আছে, যারা কিনা হঠাৎ করে মানুষের মাঝে আসে আর সেগুলো মানুষের চোখে ধরা পড়ে যায়। তো সে যে পিকচারগুলো দেখায়, তাদের তোলা পিকচারের সাথে সাদা শ্যাডোগুলোর তারা মিল খুঁজে পায়। তখন এই রাইটার আরো জানায় এই ছবিগুলোকে বিশেষ এক ধরনের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, যার কারণে ওই শার্টগুলো বা অদৃশ্য ফেসগুলো মোছা সম্ভব নয়। পরের দিন তুনের এক বন্ধু অনেক ভয় পেয়ে আতঙ্কিত হয়ে তার বাসায় আসে। তার বন্ধু এসে একটা মেয়ে এবং কিছু ছবি সম্পর্কে কথা বলে। এই কথা শুনে তুনও অনেক ভয় পেয়ে যায়। এদিকে জেন ওই ছবিগুলোকে আরো ভালো করে দেখতে শুরু করে। ছবিগুলোর ভিতরে খুঁটিনাটি সব বিষয়গুলো নোটিশ করে। তারপর সে তুন যে কলেজে পড়তো সেই কলেজে আসে এবং সেখানে ফটো ল্যাবে গিয়ে ওই বিশেষ ক্যামেরা দিয়ে ছবি তোলে। এই ছবিতেও সে ওই মেয়েটার ফেস দেখতে পায়, যে ওই দিন রাতে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এখানে সে আত্মার উপস্থিতি টের পায়। সে দৌড়ে পালানোর সময় ওইখানকার দেওয়াল থেকে একটা ছবি হঠাৎ খুলে নিচে পড়ে যায়। সে পড়ে যাওয়া ছবিটার কাছে গিয়ে দেখতে পায় সেখানে একটা মেয়ের ছবি। এই মেয়েটা সম্পর্কে তখন সে আরো খোঁজ খবর নিতে শুরু করে। সে কলেজে পুরনো অ্যালবামগুলোতে এই মেয়েটার ছবি খুঁজতে শুরু করে। সেখানে সে এই মেয়েটার সাথে তুনের ছবি দেখতে পায়, যেখানে তার হাজবেন্ড আর এই মেয়েটা একসাথে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে হতাশ হয়ে যায় আর এই ছবির রহস্য জানার জন্য ছবিটা তার কাছেই রেখে দেয়। তারপর গাড়িতে এসে এই ছবিটা দেখে এই মেয়ের কথা তুনের কাছে জিজ্ঞাসা করে। তুন তখন এই মেয়ে সম্পর্কে সবকিছু খুলে বলে। এই মেয়ের নাম নেত্রী। তারা একই ক্লাসে পড়াশোনা করত। একসাথে থাকতে থাকতে তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে। দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে একদিন তুন মেয়েটার সাথে সব রিলেশনশিপ শেষ করে দেয়, যার কারণে মেয়েটা অনেক দুঃখ পায় এবং নিজের হাত কেটে ফেলে। সেই সাথে তুনকে আত্মহত্যা করার পর্যন্ত হুমকি দেয়। সে বলে যে তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি আত্মহত্যা করব, আর এর দায়ভার সম্পূর্ণই তোমার। এই বিষয়টা তুন তার সকল বন্ধুদের সাথে শেয়ার করে। তার বন্ধুরা তাকে কথা দিয়েছিল তারা নেত্রীর কোনো কিছু হতে দেবে না। আর তারপর দিন থেকে নেত্রী আর কখনোই কলেজে আসেনি, তাকে কোথাও আর দেখাও যায়নি। এরপর থেকে তুন তার সম্পর্কে আর কোনো কিছুই জানে না। জেন তাকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছিলে, আর এমন কি উদ্দেশ্য থাকতে পারে যার কারণে নেত্রীর আত্মা এখন আমাদের পেছনে পড়ে আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। এরপর তুন তার এক বন্ধুর বাড়িতে আসে। সেখানে এসে সে দেখতে পায় তার বন্ধুর ঘর সম্পূর্ণভাবে এলোমেলো হয়ে পড়ে আছে। তখন সে দেখে তার বন্ধু ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করছে। তুন তাকে বাধা দেওয়ার আগেই সে ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করে। তখন তার বন্ধুর ওয়াইফের সাথে কথা বলে তুন জানতে পারে তার বাকি সব বন্ধুরাও একে একে ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করেছে। তার বন্ধুর ওয়াইফ জিজ্ঞাসা করে, তোমরা এমন কি করেছো যার কারণে সবাই একইভাবে কোনো একটা আতঙ্ক নিয়ে সুইসাইড করছে? একথা শুনে তুন অনেক ভয় পেয়ে যায়। সে এখন মনে মনে ধরে নেয় এরপর টার্গেট সে, এরপরে সিরিয়ালে তাকে মরতে হবে। এরপর তুন আর জেন নেত্রীর বাড়িতে আসে এবং তার মার সাথে কথা বলে। তখন তারা দুজন নেত্রীর রুমে এসে তার বেডের উপর তার কঙ্কাল দেখতে পায়। অর্থাৎ নেত্রীর মা এখনো পর্যন্ত তার মেয়ের শেষকৃত্য করেনি।
সুইসাইড করার পর থেকে এইভাবে তার লাশটা তার বিছানায় রেখে দিয়েছে। তারা জিজ্ঞাসা করে, আপনি কেন তার শেষকৃত্য করেননি? তখন নেত্রীর মা বলে, আমার এখনো মনে হয় আমার মেয়ে বেঁচে আছে, আমার আশেপাশেই আছে। যদি আমি আমার মেয়ের শেষকৃত্য করে দিই তাহলে সে আমার থেকে অনেক দূরে চলে যাবে। আমি আসলে চাই না আমার মেয়ে কখনোই দূরে হারিয়ে যাক। নেত্রীর মা আরো বলে, আমার মেয়ে ছাদ থেকে পড়ে সুইসাইড করেছিল। তো যাই হোক, তুনরা এটা বুঝতে পেরেছিল যে সকল বন্ধু বান্ধবের সুইসাইড করার স্টাইল আর নেত্রীর সুইসাইড করার স্টাইল একদম সেম ছিল। তারপর দুজন নেত্রীর মাকে খুব ভালোভাবে বোঝায়, আর ফাইনালি সে তাদের কথা মেনে নেয় আর তার মেয়ের শেষকৃত্যের কাজ সম্পূর্ণ করে। জেন মনে করে এরপর সবকিছু আগের মতো নরমাল হয়ে যাবে। একদিন জেন আর তুন রাতে ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে তুনের গায়ের উপর থেকে চাদর সরে যেতে থাকে এবং সে এই রুমে আত্মার উপস্থিতি অনুভব করে। চোখ খুলে উঠে বসতেই সে নেত্রীর আত্মাকে তার বিছানার পাশে দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আত্মার হাত থেকে বাঁচার জন্য সে রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়ি দিয়ে নেমে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার অদ্ভুত ফিলিংস হতে থাকে। সে ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছায়। যেখানেই যাওয়ার চেষ্টা করুক না কেন, গোলক ধাঁধার মতো 4 নাম্বার ফ্লোরে এসে আটকে যায়। তখন সে তার সামনে জেনকে দেখতে পায়। জেন তার রক্তাক্ত হাত উঁচু করে বলে, আমি হাত কাটার পরও তুমি কি করে আমাকে একা ছেড়ে চলে আসতে পারলে? ভালো করে তাকাতেই দেখতে পায় এটা জেন নয়, বরং নেত্রীর আত্মা। আর কোনো উপায় না পেয়ে সে জানালা দিয়ে আত্মার থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেখানেও তাকে মারার জন্য নেত্রীর আত্মা চলে আসে। তো নেত্রীর আত্মাকে জানালার পাশে দেখে এত ভয় পেয়ে যায় যে সে পা স্লিপ করে নিচে পড়ে যায়। পরের দিন সকালে তুন চোখ খোলার পর নিজেকে হসপিটালে দেখতে পায়। তারপর সে হসপিটাল থেকে ফিরে এসে সেই সিনিয়র ফটোগ্রাফির কাছে আসে আর কিছু ছবি তাকে দিয়ে ডেভেলপ করায়। তার সে ছবিগুলোকে সিকোয়েন্সলি সাজিয়ে একের পর এক দেখতে থাকে। তখনই ছবি থেকে তারা দেখতে পারে নেত্রীর আত্মা ওই ঘরের ভিতরে ধীরে ধীরে বুকশেল্ফের কাছে যায়। জেন তার রুমের বুকশেল্ফের কাছে গিয়ে সেখান থেকে কিছু পিকচার খুঁজে পায়। সেগুলোকে ডেভেলপ করে সে এমন কিছু সিক্রেট রিভিউ করে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মূলত যে ল্যাবে জেন গিয়েছিল সেখানে তুনের বন্ধুরা নেত্রীকে জোর করে রেপ করেছিল। যখন তুন নেত্রীর সাথে রিলেশন ব্রেকআপ করে দেয় তখন নেত্রী তাকে সুইসাইড করার হুমকি দিলে তুন সবকিছু তার বন্ধুদেরকে খুলে বলেছিল। তাই তার বন্ধুরা নেত্রীর এই অবস্থা করেছিল। যখন নেত্রীর সাথে এমন অন্যায় অবিচার হচ্ছিল, তুন সেখানে দাঁড়িয়ে নিজের চোখে দেখেও সবকিছু মুখ বুঝে সহ্য করেছিল। এমনকি তখন সে মুহূর্তগুলোকে তুন ক্যামেরাবন্দি করে রেখেছিল। সেই সময় তুন তার কোনো প্রকার সাহায্যই করেনি, বরং সেই সময় নিজের যান বাঁচানোর জন্য তার বন্ধুদেরকে সেখানে রেখে সে পালিয়ে এসেছিল। কিছুদিন আগে তুনের কাছে তার বন্ধু এসে যে মেয়ের কথা বলেছিল সে মূলত নেত্রীর কথা বলেছিল, আর যে ছবির কথা বলেছিল সেগুলো আসলে ওই দিনকার নেত্রী রেপ হওয়ার ছবির কথা বলেছিল। ওই ঘটনার পর নেত্রী সুইসাইড করেছিল। এখন তার আত্মা তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। একে একে নেত্রীর আত্মা তুনের সকল বন্ধুর উপর হামলা করেছে, আর তার বন্ধুরা একে একে নেত্রীর মতো একই পদ্ধতিতে সুইসাইড করতে বাধ্য হয়েছে। এসব জানার পর জেন অনেক রেগে যায় এবং সবকিছু তুনের কাছে জানতে চায়। আর কোনো উপায় না পেয়ে তুন সব সত্যি কথা স্বীকার করে নেয়। তুন বলে, আমি ভুল করেছি, যার জন্যই এখন পস্তাচ্ছি। এই ভুলের জন্য নিজেকে আমি এখনো ক্ষমা করতে পারিনি। কিন্তু এসব কথা জেনে আর কোনো কিছু যায় আসে না। সে রাগ করে তার বাড়ি ছেড়ে চলে যায়। তুন এখনো নেত্রীর আত্মাকে নিয়ে অনেক ভয় পেয়ে আছে। সবসময় মনে হয় তার আশেপাশে আত্মা ঘোরাঘুরি করছে। তার জন্য সে ওই বিশেষ ক্যামেরা দিয়ে এই ঘরের চারিপাশে ছবি তুলতে থাকে আত্মা কোথায় আছে এটা দেখার জন্য। কিন্তু তার তোলা কোনো ছবিতেই কোনো আত্মাকে সে দেখতে পায় না। তখন সে রাগ হয়ে হাতে থাকা ক্যামেরাটা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। তখন ওই ক্যামেরায় একটা ছবি অটোমেটিক ক্লিক হয়ে যায়। তখন ওই ছবি বের করে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় নেত্রীর আত্মা আর কোথাও নেই, বরং তার ঘাড়ের উপর বসে রয়েছে। নেত্রী রাগ হয়ে তুনের চোখ বন্ধ করে ধরে, আর তুন চোখে কোনো কিছু দেখতে না পেয়ে ঘরের ভিতর চারিপাশে ঘুরতে থাকে। এমন সময় বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তারপর তুনকে একটা হসপিটালে দেখা যায়, যে অনেক আহত অবস্থায় পড়েছিল। তার শরীরে অনেক ব্যান্ডেজ করা ছিল। হসপিটালে জেন তাকে দেখতে আসে। চোখের সামনে তার হাজবেন্ডের এমন পরিস্থিতি দেখে সে অনেক ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। সে ভিতরে আসার পর গ্লাসের রিফ্লেকশনে আবারও নেত্রীর আত্মাকে দেখা যায়। নেত্রীর আত্মা এখনো তুনের ঘাড়ের উপর বসে আছে। আর এখানেই এই ভৌতিক গল্প শেষ হয়।